রামিম তিন্নি ও তিথির কথা ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায় এবং তারা তিনজনই নিচে এসে যে যা রুমে শুয়ে পড়ে। পরদিন সকালে ছোট মামার সাথেই আজ শহরে যেতে হবে রামিমের। ছোট মামিকে দেখার আর তর সইছে না তার। রন্টি মামা যে সত্যি সত্যি বিয়ে করেছে সেটা মোটামুটি নিশ্চিত হলেও কিছুটা দ্বিধা কাজ করছে রামিমের। যেই মামা মেয়ে দেখলেই পালাতো সে বিয়ে করেছে, তাও আবার প্রেমের বিয়ে, বিশ্বাস করা কিছুটা হলেও কষ্টকর। জিরু বাবার কথা অনুযায়ী আজ ছোট মামিকে বাসায় নিয়ে আসবে। সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছে রন্টু মিয়া। রামিমের ফোনটা বেজেই চলেছে, রিসিভ করবার নামগন্ধই নেই। রন্টু মিয়া কিছুটা চিন্তায় পড়ে গেছে। রামিম গেছে তিথির সাথে কথা বলতে, কারণ ও বাড়িতে সবাই একজনকেই খুব ভালোবাসে, সেটা হলো তিথি। বড় মামা ভীষণ রাগী, তার রাগের বহিঃপ্রকাশ একবার দেখেছিল রামিম। বড় মামি ছোট মামা দুজনকেই মেরেছিল। রামিম তিথি তখন খুব ছোট, বয়স তখন 7 হবে। সামনে যে যাচ্ছে তাকেই ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, নয়তো মারছে। এমন অবস্থায় তিথি সামনে গিয়ে দাঁড়ায়। রামিম সেদিন প্রচুর অবাক হয়েছিল তিথিকে দেখে। বড় মামা চলে গেল, রামিম ভাবে তিথি মেয়েটার চোখে অনেক মায়া। যতই রাগ থাকুক না কেন, ওর চোখের দিকে তাকালে সব রাগ পানি হয়ে যায়। সেদিনের পর থেকে রামিম তার বড় মামার আশেপাশে খুব একটা যায় না। শেষমেশ সিদ্ধান্ত হলো তিথিও সাথে যাবে। অগত্যা তিনজনে রওনা দিল শহরের উদ্দেশ্যে। রামিম যে গ্রামে থাকে তা না, তবে শহর থেকে একটু ভিতরে। সব ধরনের সুবিধাই আছে, শুধু কোলাহল নেই, শহরের ব্যস্ততা নেই, ট্রাফিক পুলিশ নেই, না আছে গাড়ির হর্ন। ঠান্ডা বাতাস বয়, কোকিলের ডাক শোনা যায়, সকালে পাখির কিচিমিচির শব্দে ঘুম ভাঙে, শহরের মতন গাড়ির হর্নের শব্দে না। রন্টু মিয়াকে বেশ খুশি খুশি লাগছে। ট্যাক্সিতে পিছে একটা সিট, সামনে দুটো। ড্রাইভারের পাশে দুজন বসেছে, রামিম, তিথি আর রন্টু মিয়া পিছনে। তিথি জানালার পাশে, রামিম মাঝখানে, ও পাশে রন্টি মামা। রামিম খেয়াল করলো তিথিও বেশ হাসি খুশি আজ। একটু পর পর রামিমের দিকে চেপে বসছে আর মুচকি হাসছে। প্রেমের লক্ষণ বেশ ভালোই বোঝে রামিম, তাই এখন থেকে দূরে দূরে থাকে টিকিট থেকে। ছোট মামির নাম ঝর্ণা ইসলাম, বেশ পানি পানি ভাব আছে নামটাতে, মজা করে বলে রামিম। মেয়েটা দেখতে ভালো, উচ্চতাও ভালো, তবে চুলগুলো ছোট ছোট। রামিম হাসি খুশি থাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে ভাবছে তিন্নির যেদিন বিয়ে হবে ও তো চলে যাবে আমাকে ছেড়ে, আমি কি আটকাতে পারবো না ওকে? মনটা ভারী হয়ে যায় রামিমের। এবার সামনে বসেছে ড্রাইভার মশাই, বেজায় খারাপ, ভুঁড়ি নিয়ে নড়তে পারে না, কিন্তু গাড়িতে বসিয়েছে 5 জন। তার ভুঁড়ির প্রশস্ততা একটা সিট দখল করেছে, তারপরও পাশে 2 জন বসিয়েছে। সেদিকে খেয়াল নেই রামিমের। একবার তিন্নির কথা ভাবতে শুরু করলে আর বাইরের পৃথিবীর কথা মনেই থাকে না তার। কথা অনুযায়ী জিরু বাবা এসেছে রামিমের মামার বাড়ি। বেশ হাঁকডাক করে বলে চলেছেন, তোদের সংসারে উন্নতি আসতে চলেছে, ভালো কিছু হবে আজ। বড় মামা বড় মামি বাইরে এসে সব দেখবে, আর তার কিছুক্ষণ পরই রন্টি মামা, রামিম, তিথি বাড়িতে প্রবেশ করবে, এমনটাই প্ল্যান করা হয়। প্ল্যান মতন সবকিছু হলেও বড় মামাকে কিছুতেই মানানো গেল না রন্টু মামার বিয়ের ব্যাপারটা। ঝর্ণা ইসলাম ওরফে ছোট মামি আর রন্টি মামাকে নিয়ে নিজের বাড়িতে ফিরল রামিম। মা আর বোন, এই 2 জন মানুষ সব সময় দুর্বল। রামিম দেখলো তার মা বেশ খুশি হয়েছেন রন্টু মামার বউকে দেখে। রুমে এসে ঘুমালো রামিম। আপাতত কদিন এখানেই থাকবে রন্টু মামা। নিচতলায় একটা রুম সব সময় ফাঁকা থাকে, সেখানেই তাদের ব্যবস্থা করে দিয়েছেন নাজনীন বেগম। রামিম স্বপ্নে দেখে তিন্নিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে সে। ছোটখাটো একটা সংসার, প্রচুর ভালোবাসাবাসি, ছোট্ট একটা ঘর, জানালার পাশে কয়েকটা রজনীগন্ধা ফুলের গাছ, টিনের চালে কয়েকটা ফুটো, সেখান দিয়ে সূর্যের আলো গোলাকার হয়ে রুমে ঢুকে ছড়িয়ে যায়। বর্ষাকালে টুপটাপ পানি পড়ে ছিদ্র দিয়ে, ছোট্ট ছোট্ট সিসার কলস দেওয়া ফুটোর নিচে। টুপটাপ
টুপটাপ শব্দ হচ্ছে। রামিম তিন্নি ঘুমিয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে। হঠাৎ কয়েকটা ফোঁটা পানি রামিমের মুখের ওপর পড়ল। ঘুম ভেঙে গেল রামিমের। বাস্তবেও ঘুম ভেঙে গেছে। রামিম ভাবে, পালিয়ে গেলে কেমন হয়। চলে গেলাম এই শহর থেকে দূরে, বহু দূরে। শহর পেরিয়ে আর একটা শহর, তারপর আর একটা। এভাবে যেতে যেতে একটা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম পড়বে, সেখানেই দুজন থাকবো। কয়েকদিন কেটে যায়। রন্টু মিয়াকে মেনে নিয়েছে বাড়ির লোকজন। মেনে না নিয়ে কি করবে? বয়স তো কম হয়নি। এখন বিয়ে না করলে কখন করবে? জিরু বাবাকে 500 টাকা দুটো নোট দিয়ে এসছে রন্টু। ইদানিং কামরুল সাহেব একটু বেশি টেনশনে আছেন বলে মনে হচ্ছে নাজনীন বেগমের। কথা বলে না, চুপচাপ থাকে। এসব দেখে নাজনীন বেগম আর চুপ থাকতে পারে না। কি হয়েছে তোমার? কিছু না। তাহলে এমন চুপচাপ? তুমিও তো কথা বলো না। আমি কি দেওয়ালের সাথে কথা বলবো নাকি চেয়ার টেবিলের সাথে? আগে বলবে তো। আমি তো রাগ করে বলিনি, তাই বলে তুমিও বলবে না? বুঝলে নাজু, ছেলে মেয়েদেরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। উল্টো পাল্টা কিছু করে না বসে। আমি বলছিলাম কি, তিন্নিকে বউ করে রেখে দিই, আমাদের কাছেই থাকলো মেয়েটা। তুমি ভেবে বলছো? এটা হয় না, বুঝলে। সমাজ বলে একটা জিনিস আছে। ছেলেটাকে দেখেছো? সবার আগে ছেলে মেয়ে সুখ, তারপর বাকি সবকিছু। তুমি বুঝবে না নাজু, বুঝলে কথা বলতে না। নাজনীন বেগম শুয়ে পড়ে। যে বোঝার চেষ্টা করবে না, তাকে বুঝিয়ে কি লাভ। মাঝরাতে তিন্নি রামিমের রুমে আসে। রামিম চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয়। তিন্নি চোখ তুলে তাকাতে পারে না রামিমের দিকে। রামিম প্রশ্ন করে, ইদানিং এত রাতে আমার রুমে কেন আসিস? তিন্নি কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে রামিমের দিকে। হাঁ করে কি দেখছিস? কিছু না। তোর শরীর নাকি খারাপ, তাই দেখতে এলাম। আমার শরীর তো কবেই ভালো হয়ে গেছে। ও, তাহলে হয়তো ভুল দেখেছি। তুই ঘুমা। তিন্নি রুমে যার জন্য পা বাড়াতেই রামিম তার হাত ধরে ফেলে। তিন্নি, একবার বল না ভালোবাসি। আমি এই সমাজ, এই দেওয়াল, সব নিয়ম ভেঙে ফেলবো। তিন্নি আজও জবাব দেয় না, হাত ছাড়িয়ে নেয়। রামিম আবার টান মেরে বুকে জড়িয়ে নেয় তিন্নিকে। দোতলায় এত রাতে কেউ আসে না, তাই ভয় পায় না রামিম। ঠোঁটের নিচে আঙুল রাখে তিন্নির। একটা হাত কানের নিচে দিয়ে গলা ছুঁয়ে যায়। তিন্নির গরম নিঃশ্বাসটা অনেকদিন পর অনুভব করে রামিম। তিন্নি ছাড়িয়ে নিতে পারে না নিজেকে। কানের কাছে মুখটা নিয়ে বলে, তুই আমাকে বিয়ে না করলে রামিম মরে যাবে যে তিন্নি, তুই দেখে নিস। তিন্নি ছলছল চোখে তাকায় রামিমের দিকে। অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না, আর চোখের পানিও না। এজন্যই রাত ভালো লাগে, কাঁদলেও কেউ দেখতে পায় না। বিষণ্ণতাগুলো অন্ধকারেই চাপা পড়ে থাকে। পাত্রপক্ষ আবারও দেখতে এসছে তিন্নিকে। কয়েকটা ছেলে ভালো ছিল, তবে তিন্নিকে বিয়ে করে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সেজন্য মানা করে দিয়েছেন কামরুল সাহেব। মেয়েকে এক নজর দেখতে না পারলে কি লাভ হলো এতদিন আগলে বড় করে রাখার? এবারে ছেলেটা বেশ ভালো। তিথি এসেছে, তিন্নিকে সাজিয়ে দিয়েছে। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো। নাম কবির, বিএসসি ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে, বেতনও ভালো, বয়সও কম। এবার আর কোনো সমস্যা নেই। ছেলেপক্ষ দেখে চলে যায়। কামরুল সাহেব কিছুটা খুশি। মিষ্টি হাতে রামিমের ঘরে ঢোকে। রামিম শুয়ে শুয়ে বই পড়ছিল। কামরুল সাহেব বলল, রামিম নে মিষ্টি খা। রামিম সরাসরি উত্তর দেয়, তোমাদের খুশির খবর, তোমরা মিষ্টি খাও, আমার মিষ্টি খাওয়ার কোনো কারণ নেই। রামিম, তিন্নির বিয়ে ঠিক হয়েছে। আশা করি তুই কোনো ঝামেলা করবি না। যদি করিস তবে আমার মরা মুখ দেখতে হবে তোকে। পারবি তো বাবার লাশ কাঁধে তুলতে? রামিম থমকে যায়। কামরুল সাহেব চলে যেতেই দরজা আটকে কাঁদতে থাকে রামিম। এছাড়া আর কি বা করার আছে? কামরুল সাহেব খুব কঠিন একটা চাল চেলেছেন। পাকা খেলোয়াড়রা কখনো কাঁচা চাল চালে না। কামরুল সাহেব জানেন এবার আর রামিম কোনো সমস্যা করবে না। রামিমের এবার আর কিচ্ছু করার নেই। ইট সিমেন্টের দেওয়ালে এবার পাথর দিয়ে আর একটা বাঁধন দেওয়া হয়েছে। হাতুড়ি দিয়ে সেটা ভাঙা সম্ভব না। তিন্নি রুমে এসে রামিমকে হুট করেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রামিম আজ শক্ত করে জড়িয়ে ধরে না, ছাড়িয়ে নেয় নিজেকে। তিন্নি অবাক চোখে দেখে রামিমকে। ছেলে ভালো, তোকে অনেক ভালো রাখবে, বিয়েটা করে নিস।
তিন্নি ফুঁপিয়ে কাঁদে, কথা বলতে পারে না। রাত হয়, রুমের আলো নিভে যায়। পাশাপাশি রুম, রুম দুটোর মাঝখানে একটি দেওয়াল, লম্বা খাড়া একটি দেওয়াল, দুপাশে কাঁপছে দুজন। তবুও কেউ বলবে না ভালোবাসি। কান্নার পানি বরফ ঠান্ডা হলে হয়তো ওপাশের জন বুঝতে পারতো সে কাঁদছে। সকাল, একটা অনিন্দ্য সুন্দর সকাল। গরমকাল, কুয়াশা নেই, ঠান্ডাও নেই। মাথার ওপর বৈদ্যুতিক পাখা ঘুরছে, জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে রুমে। ঘুম ভেঙে যায় তিন্নির। মেয়েটা এ বাড়িতে সবচেয়ে বেশি অসহায়। রামিম তবু তিন্নিকে বলতে পারে যে সে তাকে ভালোবাসে, কিন্তু তিন্নির হাত পা বাঁধা, সাথে মুখটাও। সে বলতে পারে না নিজের মনের অব্যক্ত কথাগুলো। কেটে যায় আরো কিছু সকাল। তিন্নির বিয়ের দিন ঘনিয়ে আসছে। রামিম ছেলেটা অসহায়ের মতন শুধু তাকিয়ে দেখে তিন্নিকে। কান্না মিশ্রিত চোখে গলা ভারী করে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটে টান দেওয়া ছাড়া কিচ্ছু করার নেই তার। মানুষ মাঝে মাঝে কিছু পরিস্থিতিতে পড়ে যেখানে দুটো উপায় থাকে, একটা হলো পারবো না, আর একটা তুই করিস না। তুই করিস না কথাটা অনেক বড় একটা শর্তের বিনিময় হয়, এমন একটা কথা যেটাকে অমান্য করা যায় না। অমান্য করলে কয়েকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। এর থেকে নিজের কষ্টটাই মেনে নেওয়াটাই উত্তম মনে করে মানব জাতি। তবে বিবেকহীন অন্য দলে, তারা একবার যা ভাবে তা করবেই। ছাদে দাঁড়িয়ে আছে তিথি আর রামিম। তিথি একটা কথা বলেছে রামিমকে, খুব ছোট্ট একটি কথা, তবে কথাটার প্রতিক্রিয়া থেকে যাবে সারা জীবন। কখনো হয়তো ক্ষত হয়ে জ্বলবে, আবার কখনো আগুন হয়ে পোড়াবে, কখনো বা বরফ শীতল অনুভূতি দেবে। রামিম জানে না কোনটা হবে, তবে রামিমের উত্তর একটাই, তিন্নি ছাড়া আমার জীবনে কেউ আসবে না। তিথি আজ কান্না করে না, হাস্যোজ্জ্বল একটা মুখ নিয়ে মনে মনে বলে, রামিম তুই সত্যি তিন্নিকেই ভালোবাসিস, আমি তোর কেউ না। তিথি চলে যায়। কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়ে যায়, কিছু গল্প থেকে যায়, জ্বালায়, পোড়ায়, কাঁদায়, ভাবায়, আবার হাসায়। কখনো কখনো এমন মনে হয় যে একটা কিডনি নেই, বাম পাশটা খালি। কখনো বা মনে হয় আমার হৃৎপিণ্ডের ডান পাশে এরকম হাজারো ভাবনায় কল্পনা থেকে যায় কিছু গল্প। রামিম দুদিন হলো বাসায় ফেরে না, শিহাবের বাড়িতে থাকে। শিহাব রামিমের বন্ধু। বাড়ি না ফেরার কারণ নিশ্চয়ই অজানা নয় কারোরই। রামিমের এত কোলাহল ভালো লাগে না। এত মানুষজন, এত ভিড়, কেন এত মানুষ বাড়িতে? তিন্নির গায়ে হলুদ আজ, কাল বিয়ে। এত তাড়াতাড়ি যে বিয়ের ডেট পড়ে যাবে সেটা কেউ ভাবেনি। তবে তিন্নিকে তাদের এতটাই পছন্দ হয়েছে যে এত তাড়াতাড়ি তারা বিয়ের ব্যবস্থা করেছে। কামরুল সাহেব খোঁজ নিয়ে শিহাবদের বাড়িতে আসেন। রামিম চিটপটাং হয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছিল। কামরুল সাহেব রুমে প্রবেশ করেন। রামিম অবাক হয় না, সিগারেট ফেলেও না। কেউ আসেনি এমন একটা ভাবনায় রামিম। কামরুল সাহেব রাগান্বিত হয়ে দ্বিতীয়বারের মতন রামিমের গায়ে হাত তোলেন। চর খেয়ে চোখ থেকে চশমাটা খুলে মেঝেতে পড়ে গেছে। রামিম মুচকি হেসে কামরুল সাহেবের পিছু পিছু যায়। সে জানেও না কেন মারলো, সিগারেট খাওয়ায় নাকি বাসায় না যাওয়ায়। অবশ্য বাসায় না থাকলে তারই ভালো, এমনটাই ভাবে রামিম। রামিম পিছু পিছু হাঁটে আর ভাবে, আমি তোমার কথা রাখবো বাবা। বাহ, বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছে। আজ রামিম তিন্নির বিয়ে হলে কতই না ভালো হতো। দুজনেই আজ হাসতো, একে অপরকে দৌড়ে হলুদ লাগাতো, কখনো আলাদা হতে হতো না তাদের। আগের নিয়মেই চলতো তাদের বৈবাহিক জীবন। কেউ কাউকে ওগো শুনছো ডাকতো না, ডাকতো রামিম এদিকে আয়। রামিমও হয়তো রাগ করে ঝগড়া করতো না। তিন্নি ভুল করলে চুল টেনে দৌড় দিত। দুটো বাচ্চা সবসময় বাচ্চাই থেকে যেত। কিন্তু আজ বুকে কষ্ট চেপে হাসি মুখে দেখতে হচ্ছে তিন্নির বিয়ের কাজ। কারণ সমাজ কি বলবে? রামিম বাসায় আসার পর আর বাইরে বেরোয়নি। ধোঁয়ায় কেসে ওঠে রামিম, দম বন্ধ হয়ে আসে তার। জানালা খুলে বিছানায় গা এলিয়ে দেয়। কয়েক মুহূর্ত পরই ঘুম। তিন্নি পাশে বসে আছে, কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে। গা থেকে হলুদের গন্ধ আসছে। মাদকতা আর কাজ করছে রামিমের। নাজরিন বেগম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছেন। দরজার পাশে কামরুল সাহেব। পানির মগ আর বালতি নিয়ে রহিমা কাকি বসে আছেন।
টুনি এ ঘরে আসবে না, তার আবার অসুস্থ মানুষের এলার্জি। বাকি শুধু রোস্তম মিয়া, সেও এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, তাহলেই পরিপূর্ণ। রামিম চোখ খুলে তিন্নিকে দেখে, আবারও চোখ বন্ধ করে ফেলে। তিন্নি মেয়েটা বলতে গিয়েও বলতে পারে না, বাবা আমি রামিমের সাথে থাকতে চাই, ওকেই বিয়ে করতে চাই। রামিম কিন্তু ঠিকই বলেছিল, কেউ মানেনি, না তিন্নি না কামরুল সাহেব। মানিয়ে নেওয়াটাই ভালো। তবে রামিমের কি হবে? ছেলেটার কষ্টে সবচেয়ে বেশি কষ্ট পাই তিন্নি। একবার কি বলা যায় না, রামিম তোকে অনেক ভালোবাসি, তোর থেকেও বেশি, নিজের থেকেও বেশি। আমাকে নিয়ে চলে যা অনেক দূরে, যেখানে কোনো সমাজ নেই, নেই কোনো মানুষ, যেখানে কেউ জানবে না তুই আমি দুজন ভাই বোন। রামিম ঘুমের ঘোরে বলে ওঠে, তিন্নি চল না পালাই, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে, তুই আমার না হলে আমার জীবন যে বৃথা। তিন্নি শব্দ করে কাঁদে। কামরুল সাহেব দরজা ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ান। রহিমা কাকি আঁচলে মুখ ঢেকে বেরিয়ে যান। নাজনীন বেগমও চলে যান। এই সময়টা একান্তই দুজনের, রামিমের ও তিন্নির। তিন্নি সহ্য করতে পারে না। কয়েক ফোঁটা পানি গাল বেয়ে রামিমের ঠোঁটের ওপর এসে পড়ে। নোনা পানির স্বাদ পায় রামিম, তবে সে গভীর ঘুমে আচ্ছন্ন। এসবের কিছু মনে থাকবে না তার। যদি ঘুমিয়েও মানুষ দেখতে পেত, তবে লোকানো কিছু থাকতোই না। আপন মানুষটা যে তার মুখের সামনের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে, সেটা জানা যেত। মাথার পাশে বসে কান্না করার চাইতে মনে হয় ভালোবাসি কথাটা বলা বেশি সহজ ছিল। শুধু রামিম তিন্নি নয়, ভালো নেই এই পরিবারের কেউই। সেই হাসি ঠাট্টা আনন্দ কোনোটাই নেই। মানুষগুলো কেমন যেন মৃত হয়ে গেছে। এই মানুষগুলো আচরণে পরিবর্তন এসেছে টুনিরও। আগের মেয়েটা অনেক দুষ্টুমি করত, এখন গম্ভীর থাকে। আসলে ছোটরা তো বড়দের দেখেই শেখে। এই মেয়েটাও হয়তো বড় হবে একদিন, বলবে প্রেম ভালোবাসা ভালো না, এসব করলে মানুষ মারা যায়, বাইরে থেকেও আর ভিতরের থেকেও। তারপর চশমাটা খুলে আড়ালে চোখ মুছে ভাববে রামিম আর তিন্নির কথা। বড় আজব লাগে, তাই না? রামিমের ঘুম ভাঙে, উঠে বসে সে। রুমটাতে একটা বাজে রকমের গন্ধ আসছে, সহ্য হচ্ছে না। তবে ক্ষণিকের পরই বুঝতে পারল তার মুখ থেকেই গন্ধটা বেরোচ্ছে। মাথা ঝিমঝিম করা গন্ধ, মাদকতার গন্ধ এমনই। পাশে বসে দেখে তিন্নি পাশে বিছানায় মাথা রেখে আধশোয়া অবস্থায় ঘুমিয়ে গেছে। মেয়েটা তো সিগারেটের গন্ধই সহ্য করতে পারে না, এই গন্ধ কিভাবে সহ্য করেছে কে জানে। রামিম রুম স্প্রে মেরে দিয়ে তিন্নির গালে হাত রাখে। একটা চুমু আজ খেতেই হবে, নইলে ইচ্ছাটা অপূর্ণ থেকে যাবে রামিমের। যদিও এটা অবৈধ, তবে বৈধ কিছু তো কেউ মানল না, এটুকুতে ক্ষতি কি? রামিম তিন্নির কপালে একটা চুমু খায়, দীর্ঘ একটা চুমু। দম নেয় না রামিম, শ্বাস বন্ধ করে রাখে আর ভাবে যদি এভাবেই মৃত্যুটা হয়ে যেত তবে কতই না ভালো হতো। দম ফুরিয়ে যায়, না চাইলেও নিঃশ্বাস নেওয়া হয়। অথচ এভাবে শ্বাস বন্ধ করে শেষ নিঃশ্বাসটা ফেলতে পারলে সব দুঃখ ঘুচে যেত। রামিম ব্রাশ হাতে নেয়, আর একবার তিন্নির দিকে তাকিয়ে মুচকি হাসে। এ হাসি আনন্দের নয়, শত বেদনা মিশ্রিত না পাওয়ার হাসি। এ হাসি বিজয়ের নয়, কিছু মানুষের মন রক্ষার্থে পরাজয় স্বীকার করার হাসি। ওয়াশরুমে যেতেই তিন্নি চোখ মুছে। ঘুমায়নি সে, জেগেই ছিল। ভালোবাসাটা মিথ্যা নয়, মিথ্যাই সমাজের নিয়ম। দুটো মানুষ এতটা ভালোবাসে নিজেদের, কিন্তু সমাজ বলে ভাই বোনের আবার ভালোবাসা কিসের? পৃথিবী ধ্বংসের সময় হয়েছে, নইলে কি এসব দেখতে হয়? কিন্তু পৃথিবীতেই যে অহরহ পরকীয়া হচ্ছে। একজনের বউ 10 জনের সাথে শারীরিক সম্পর্ক করছে, আবার একজনের স্বামীও কত মেয়ের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে। সমাজে এটা নিষিদ্ধ নয়, গোপনে সবই চলছে। আর এদিকে ভাই বোন না হওয়া সত্ত্বেও দুটো মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সাজাটা দেওয়া হচ্ছে। তিন্নি মেয়েটার খুব ইচ্ছে হচ্ছে রামিমকে নিয়ে পালানোর। কাল বিয়ে, আজ এসব চিন্তা ভাবনা কোনোভাবেই নামাতে পারছে না তিন্নি। মায়া মেরে যাচ্ছে ছেলেটার প্রতি। তিন্নি ভাবে শেষ মুহূর্তে একটা অলৌকিক কিছু হোক, মিলে যাক দুজনে। রাত হয়েছে, বাড়ি ভর্তি মেহমান। নিচে সবাই আড্ডা দিচ্ছে, কত আনন্দ করছে সবাই। কামরুল সাহেবকে দোতলা থেকে লক্ষ্য করছেন রামিম, সেও অনেক খুশি। সবার খুশি মাটি করে দিয়ে তিন্নিকে নিয়ে পালাবে না সে। এই পরিবারে হাসি খুশিটা বজায় থাকুক।
রামিম না হয় সবার হাসির কারণ হয়ে নিজে কেঁদে যাবে। তবে এ বাড়িতে কয়েকজন মানুষের মুখে হাসি নেই, রোস্তম মিয়া, নাজনীন বেগম আর রহিমা কাকি। তিন্নির তো ভীষণ ব্যস্ততা, শাড়ি গহনা নানা রকম জিনিস নিয়েই সে ব্যস্ত হয়ে গেছে। এত মানুষের মাঝেও রামিম আজ একা, এটাই একাকিত্ব। আশেপাশে পুরো পৃথিবী থাকতেও যখন মনে হয় আমি একা, আসলেই সেটা একাকিত্ব। খালাতো ভাই বোনেরা এসেছে, রামিমকে জোর করে ছাদে নিয়ে গেল। মদ্যপান এ বাড়িতে নিষিদ্ধ নয়। কোনো বড় অনুষ্ঠানের সময় বিলেত থেকে আনানো হয় কয়েক বোতল মদ, এবারেও এসেছে। তারই 2 বোতল নিয়ে ছাদের গেট লাগিয়ে দিল শোভন, অনিক আর রাহাত। এই ছেলে 3টিকে রামিমের খুব একটা পছন্দ না, তবে আজ বড় আপন মনে হচ্ছে। ওরা 3 জনে 1 বোতল খোলে, রামিম একা একটা খোলে। শোভন অবাক না হয়ে পারে না। আগের বার যখন এসেছিল তখন হাফ গ্লাস খাওয়ার আগেই পড়ে গিয়েছিল রামিম, আজ পুরো বোতল খুলে নিল। ওসব ভাবার সময় নেই, নেশার জিনিস সামনে রেখে এত কিছু ভাবতে হয় না। সব ভাবনা দূর করার জন্যই তো এসব। গুড়গুড় করে মেঘ ডাকে, হঠাৎ বৃষ্টি নামলে ভালোই হয়। রামিম ছেলেটার চোখের পানি কেউ দেখবে না। মাথা ভারী হয়ে আসে 4 জনেরই। 4 জন ছাদে হাত পা ছড়িয়ে চারিদিকে শুয়ে আছে, আর মনের অব্যক্ত কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছে এক একজন। নেশার ঘোরে মানুষ সত্য কথা বলে, তবে সকাল হলে এসব কিছুই কারোর মনে থাকবে না। সকাল হয়, রন্টি মামা বউ সহ এসেছেন। রামিম আর একবার কামরুল সাহেবের দরজায় নক নাড়ে। হাসি মুখে দরজা খুলে দেয় কামরুল সাহেব। কিছু লাগবে বাবা? হ্যাঁ বল। আমার তিন্নিকেই চাই, পায়ে ধরে ফেলে রামিম। আজ না হলে কোনোদিন নয় বাবা, 2টো মানুষের জীবন নষ্ট করে দিও না। তিন্নি কখনো ভালো থাকবে না আমাকে ছাড়া। কামরুল সাহেব রাগান্বিত কণ্ঠে জবাব দেন, তিন্নি কখনো বলেছে তোকে ও আমার পছন্দের ছেলেকেই বিয়ে করবে আর সুখেই থাকবে? তিন্নি বলেনি, তবে পাচার এটা কখনো সম্ভব না। তিন্নি এসে দাঁড়ায় কামরুল সাহেবের পাশে। সেও জবাব দেয়, রামিম এসব পাগলামো করে লাভ নেই। আমি তোকে ভাইয়ের মতন দেখেছি সব সময়, বিয়েটা ভাঙিস না। আমি হাত জোর করছি তোর কাছে। অবাক হওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না রামিমের, যার জন্য নিজের আত্মসম্মান জেদ সব ভুলে এখানে এসে দাঁড়ালো। সে বলল ভাইয়ের মতন, আর কিছু বলার থাকতে পারে না। তিন্নি বেশিক্ষণ দাঁড়ায়নি, সেখানে কথাটা বলেই রুমে চলে গেছে। আজ কান্না করার উপায় নেই, বাড়ি ভর্তি মানুষ। কিছুক্ষণ পর হয়তো ছেলে পক্ষের লোকও চলে আসবে। হতে পারে কিছু মানুষের জীবনের সমাপ্তি আজই। হঠাৎ করেই বাড়িটা হইচইয়েতে মেতে উঠল। সাউন্ড বক্সের সাউন্ডটা আরো বেড়ে গেল। সবাই দৌড়ে গেল গেটের সামনে। ছেলে পক্ষের লোক চলে এসেছে। কামরুল সাহেব এতটাও অবুঝ নয়। তিন্নিও যে রামিমকে চাই সেটা তার অজানা নয়, তবুও সে কিছু বলছে না। এখন আর সময় নেই, বিয়েটা হতেই হবে, নইলে যে মান সম্মান কিছু থাকবে না তার। ওদিকে মানতে কষ্ট হলেও সত্যিই তিন্নি কাঁদছে না, মেকআপ নষ্ট হবার ভয়ে। তার কান্না পাচ্ছে ভীষণ, তবুও কাঁদছে না। এত সুন্দর সেজেছে সে, সব নষ্ট হয়ে যাবে যে। আসলেই মেয়ে মানুষকে বোঝা কঠিন। রামিম শেষবারের মতন তিন্নির রুমে আসে। চোখের দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় তিন্নি। তিন্নি বল, চল না পালাই, কেউ মেনে নেবে না আমাদের। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কেন এমন করছিস? রামিম, আমি তোকে ভালোবাসি না। এই পরিবারে শুধু আমি আব্বুকেই ভালোবাসি, তার কথা অমান্য করতে পারবো না আমি। তিন্নি তিন্নি আমি কথাটা শেষ করতে দেয় না তিন্নি, রামিমকে বের হয়ে যেতে বলে। অসহায়ের মতন রামিম তাকায় তিন্নির দিকে। আজ সে ব্যর্থ, কারোর কাছেই মূল্য নেই রামিমের ভালোবাসার। না বুঝলো কামরুল সাহেব, না বুঝলো তিন্নি। তবে থেকে কি হবে? পৃথিবীতে তার আপন বলতে পরিবারের লোকগুলোই। তারা সবাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ কি বুঝছে না রামিমের অনেক কষ্ট হচ্ছে? দরজার পাশে দাঁড়িয়ে কামরুল সাহেব তাদের কথোপকথন শোনেন, তবুও সে তার সিদ্ধান্তে অটল। 2টো মানুষ যে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই তার। শুধু বাইরেটা ঝলমল করছে সেটাই দেখছেন তিনি। বিয়ের কাজ চলছে, আশেপাশে অনেক মানুষ, কিন্তু তিন্নির চোখ জোড়া একজনকেই খুঁজে চলেছে। কিন্তু রামিম তো নেই। সে তো এতটাও শক্ত নয়, সে নিজের চোখে দেখতে পারবে না তিন্নির বিয়ে।
মেয়েটাকে বড্ড ভালোবাসে যে রামিম। রামিম কোথায় তা কেউ জানে না। এমন সময় কামরুল সাহেবের মনে কি চলছে কে জানে। তবে তিন্নির চোখ ঝাপসা হয়ে আসছে। সে বারবার তাকাচ্ছে এদিক ওদিক, কোথাও রামিম নেই। বিয়ে পড়বার মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতিগুলো, মনে পড়ে যায় রামিমের কথাগুলো। উঠে দাঁড়ায় তিন্নি। বিয়েটা করছে না সে। কামরুল সাহেবের সামনে গিয়ে বলে, বাবা আমি বিয়েটা করতে পারলাম না, এর চাইতে যে মরে যাওয়া ভালো। কামরুল সাহেব কিছু বলে না, তবে সে নিজেও জানে না কেন যাতে তার ঠোঁটের কোণে অস্ফুট একটা হাসি চলে আসে। তিন্নি দৌড়ায় রামিমের রুমে। বাইরে থেকে দরজা নক করে তিন্নি, দরজা খোলে না। ধাক্কা দিতেই দরজা খুলে যায়, তবে ঘরে রামিম নেই। বিছানার ওপর পড়ে আছে একটা চিরকুট। তিন্নি বিছানায় বসে চিরকুটটা হাতে নেয়। ওদিকে বাড়ির হইচই থেমে গেছে। ছেলেপক্ষের লোকজন রাগ করে নানান কথা বলে চলে যাচ্ছে। যাবে নাই বা কেন? এত কিছুর পর মেয়ে বলল বিয়ে করবে না। হঠাৎ তিন্নির বুক কেঁপে ওঠে, হাত থেকে কাগজটা পড়ে যায়। দরজার পাশে এসে দাঁড়ায় কামরুল সাহেব। তিনি আপাতত কোনো কথা বলছেন না, তবে বুঝতে পারছেন সবই। তিনি খুশি, কারণ অনেক ভাবার পর তিনি বুঝতে পেরেছেন রামিম আর তিন্নি দুজন দুজনের পরিপূরক। এরা একে অপরকে ছাড়া কেউ ভালো থাকতে পারবে না। কি আসে যায়, সমাজ কি বলল তাতে? বাঁচবেই বা আর কদিন? ছেলে মেয়ের মুখে যদি হাসি না দেখতে পেল, তবে কিসের ভালো থাকা এই পৃথিবীতে? তিন্নি থ মেরে বসে আছে, কোনো কথা বলছে না। কামরুল সাহেব চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করেন। প্রিয় বাবা, আশা করি ভালো আছো। অবশ্য তোমার ভালো থাকার জন্যই আমি চলে যাচ্ছি। আমি জানি এতক্ষণে তিন্নির বিয়েটা হয়তো হয়ে গেছে। তুমি এবার খুশি তো বাবা? জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি আমি, তবে তুমি কখনো আমাকে আদর করনি। সারাটা জীবন আমাকে অবজ্ঞা করে গেছো। মনে আছে তোমার? তুমি তিন্নিকে কোলে করে নিয়ে স্কুলে যেতে, আমি পাশেই তোমার শার্টের কোনায় চোখ মুছতাম। তোমার হাতের আঙুল ধরেও কোনোদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। বাবা, মনে পড়ে কি তুমি রোজ খাবার টেবিলে বসে তিন্নিকে খাইয়ে দিতে? জানো, আমারও খুব ইচ্ছা হতো তোমার হাতে খাবো, কিন্তু সেটাও কোনোদিন হয়ে ওঠেনি। আমি অসহায়ের মতন শুধু চেয়ে দেখতাম। তখন এত কিছু বুঝতাম না, তবে এটুকু বুঝতাম তোমার আমাকে পছন্দ না। তুমি রোজ অফিস থেকে ফেরার সময় তিন্নির জন্য চকলেট আনতে, কই কোনোদিন তো আমাকে চকলেট দাওনি। কখনো তো অফিস থেকে ফিরে আমাকে কোলে তুলে একটা চুমু খাওনি। সবসময় তিন্নিকেই আদর করেছো। আমি ওর আশেপাশে থাকতাম যাতে আমাকেও একটু আদর করো। কি দোষ ছিল আমার বাবা, এমন কেন করতে? তারপর একটু বড় হলাম, বুঝতে শিখলাম তোমার আমাকে পছন্দ নয়। আমি তোমার থেকে দূরে দূরে থাকতাম। তখনও কষ্ট হতো, কখনো মুখ ফুটে বলতে পারিনি। আজ বললাম, কারণ এটাই শেষ কথা। বাবা, এত কিছুর পরও না আমি তোমাকে ভালোবাসতাম। তাই তিন্নির ব্যাপারটা বলেছিলাম তোমাকে। ভেবেছিলাম হয়তো এই ইচ্ছাটা পূরণ করবে। আর তিন্নি, তোর হয়তো বিয়ে হয়ে গেছে। যাই হোক, তোকে অনেকটা ভালোবাসতাম রে। মনে পড়ে একদিন স্কুল থেকে আসার সময় তোর পায়ে কাঁটা বিঁধেছিল? আমি সেদিন নিজের পা ব্লেডে দিয়ে কেটে তোর সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছিলাম। তোর কাছে কাছে থাকতাম সব সময়, কারণ তোকে আমি অনেক ভালোবাসতাম। কখনো বলা হয়নি, তবে বাসতাম। তুই আর বাবা দুজনের কাছেই গিয়েছি আমি। কেউ বুঝিসনি আমার কষ্টটা। তুইও স্বার্থপরের মতন একা করে ফেললি আমাকে। যাই হোক, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর পারলে পাগলটাকে ভুলিস না। আমি কোথাও যাচ্ছি না, হয়তো এটাই এই পৃথিবীতে আমার শেষ দিন। তবে এতটুকু বলতে পারি, আমি মরে গেলে আমার লাশটাও ওই কামরুল সাহেব দেখতে পাবেন না। তার কাছে মান সম্মানটাই সবার আগে। আম্মুকে দেখে রাখিস, আর টুনিকে পড়ালেখা করাবি, ওকে উকিল বানাবি। আমার শেষ আবদারটা রাখিস। জানি এখন আর ভালোবাসি বলার অধিকারটা নেই, তবুও বললাম ভালোবাসি। আপাতত পরিবেশ শান্ত। কামরুল সাহেব আজ কাঁদবেন, বেশ আয়োজন করেই কাঁদবেন। তিন্নি মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নাজনীন বেগম শব্দ করে কান্না করছেন। এ বাড়িতে আর কোনো দিন সুখ আসবে না। বাড়িটা আজ মরে গেল। রামিম চলে গেছে 2 বছর হলো। তিন্নি এখনো দরজার পাশে বসে থাকে রামিম ফিরবে বলে।
সত্যিই কি ফিরবে? ছেলেটাকে হারিয়ে কামরুল সাহেব ভালো থাকতে পারেনি। মেয়েটার ওই অবস্থা দেখে তিনি আর নিতে পারেন না। তারও ইচ্ছে হয় মাঝে মাঝে সবাইকে ছেড়ে চলে যেতে। এই পরিবারটাকে নিজের হাতে হত্যা করেছেন তিনি। তিনি রোজ কল্পনায় ভাবে রামিমা আসবে, এসে দরজায় নক করবে, সে খুলে দিতেই তিন্নিকে জড়িয়ে ধরবে রামিম। রাত হলে লাইট জ্বালিয়ে ঘুমানোর অপরাধে কান মলে দেবে। খাবার টেবিলে বসে পা ছোঁয়াছুঁয়ির প্রতিযোগিতা হবে। বিকেল হলে ছাদে বসে আড্ডা দেওয়া হবে। আর একটা মেয়ে হবে তাদের, নাম হবে সুকন্যা। মেয়েটাকে নিয়ে প্রথমে রামিম যাবে জিরু বাবার কাছে। তিনি কিছুটা রাগ করবে, তবে আবারও রাগ কমে যাবে মেয়েটার হাসিতে। রাত হলে মেয়েটাকে পাশে রেখে মেয়ের বাবার বুকে মাথা রেখে ঘুমাবে তিন্নি। এরকম শত কল্পনায় দিন কাটে তার। রামিম আসবে, অবশ্যই একদিন আসবে। সত্যি কি আসবে, নাকি দেওয়াল ভাঙতে না পেরে দেওয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে রামিম? হয়তো রামিম আসবে, হয়তো না। এই গল্পের সমাপ্তি কোথায় তাও কেউ জানে না। কিছু গল্প চলতে থাকুক এভাবেই, যার সমাপ্তি স্বয়ং সৃষ্টিকর্তার হাতেই থাক। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।